রাজনীতি, সংস্কার, আমাদের বাংলাদেশ। টিটু টুডেস, আপনাদের চ্যানেল আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাকে এখন দেখছেন এবং পরবর্তী দেখবেন, সবাইকে অভিবাদন। আমরা আমাদের নিয়মিত আয়োজন রাজনীতি, সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ। এখানে আজকে আপনাদের অতিথি পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং আরো অন্যান্য অতিথিরা আমাদের সাথে পরবর্তীতে যোগ দিবেন। আমরা সিদ্দিকুর রহমান খান সাহেব দিয়ে আমরা শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন সিদ্দিকুর রহমান খান সাহেবের কাছে, যে রাজনীতিতে কেন আপনার আশা, আর এই রাজনীতিটা আসলে কি জন্য জনগণের করা উচিত? ধন্যবাদ আরিফুল ইসলাম ভাইকে এবং দক্ষ আমার সহ আলোচক বিন্দু সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পিপলস পার্টির পক্ষ থেকে। যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আমার দল বাংলাদেশ পিপলস পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। রাজনীতিটা হচ্ছে রাষ্ট্রীয় সেবা করা, রাষ্ট্রীয় খেদমত করার উদ্দেশ্যেই রাজনীতিতে আসা, জনগণের সেবা করার জন্য, দেশের কল্যাণ সাধন করার জন্য, দেশের জনগণের সমস্ত কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছি রাজনীতিতে। আমার লক্ষ্য উদ্দেশ্য একটাই, সীমিত জীবনে চলার পথে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জনগণের জন্য সেবা করার মহান ব্রত নিয়েই আমার রাজনীতিতে আসা। জি। আপনি যে জি রাজনীতি আরিফ কেন ভাই, করছেন, রাজনীতিটা কেন করতেছেন, যে রাজনীতি অন্যদের কেন করা উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি রাজনীতি করার দরকার এজন্য, রাজনীতিবিদই সবচাইতে ত্যাগ স্বীকার করতে পারেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য যত কষ্ট স্বীকার করেন একজন রাজনীতিবিদ, এবং ওই রাজনীতিবিদই যখন আবার কোনো ভুল করেন তখন সবচাইতে নিগৃহীত হন রাজনীতিবিদেরাই। তাই জি। আমি মনে করি রাজনীতির মাধ্যমেই সমাজ সেবার একমাত্র চাবিকাঠি হচ্ছে রাজনীতি। রাজনীতির মাধ্যমেই জনগণের সেবা করা যায়, সমাজের সেবা করা যায়, রাষ্ট্রের উন্নতি সাধন করা যায়, জনগণের নৈতিক চরিত্র গঠন করার জন্য সুষ্ঠু নীতি গ্রহণ করার একমাত্র পথই হচ্ছে রাজনীতি, যেটা মানুষকে আলোর পথ দেখাবে, মানুষকে সৎ পথের সন্ধান দেবে, মানুষকে ভালোভাবে থাকার পরামর্শ দেবে। তবেই রাজনীতি করা সফলতা আসবে। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন লায়ন মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, সভাপতি বাংলাদেশ শ্রমজীবী পার্টি। আমি লায়ন আব্দুল কাদের জিলানী সাহেবকে বলবো, উনি রাজনীতি অনেকদিন ধরেই করতেছেন। এই যে ওনার পার্টি প্রতিষ্ঠা, কেন উনি রাজনীতিতে আসলেন এবং রাজনীতিতে কেন অন্যদের আসা উচিত বলে উনি মনে করেন, আমার প্রথম প্রশ্ন ওনাকে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিত আমার শ্রদ্ধাভাজন আরিফ ভাই এবং আমার সহযোদ্ধা আমাদের প্রফেসর সিদ্দিকুর রহমান ভাই, পিপলস পার্টি বাংলাদেশ চেয়ারম্যান। আজকে আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, আসলে নাগরিক হিসেবে, একজন দেশের সচেতন নাগরিক হিসেবে দেশের জন্য, এই জাতির জন্য, জনগণের জন্য যে সেবা প্রদান, মানবিক অর্থে মানবতার পাশে দাঁড়ানো, যে সহযোগিতা করা, এবং এই মাতৃভূমিকে, আমাদের যে আমাদের যে জন্মভূমি, এই দেশটাকে, এই মাদারল্যান্ডকে মানে মানে এমন ভাবে ভালোবাসতে হবে, এমন ভাবে তাকে
সেই নজরে দেখতে হবে। দেখার পরে দেশের প্রতি একটা মায়া মমতা সৃষ্টি করতে হবে, এই মানচিত্রকে ভালোবাসতে হবে। তবে একজন দেশপ্রেমিক নাগরিক, আর এই দেশপ্রেমিক নাগরিক হিসেবে তার দায়িত্ব থাকবে এই মানচিত্রকে বা এই দেশটাকে সঠিকভাবে জাতির কাছে তুলে ধরা এবং এই বাংলাদেশকে উচ্চত রাষ্ট্রে বা বিশ্বের বিভিন্ন দরবারে পরিচিত করার জন্য একজন রাজনীতিবিদের যথেষ্ট অবদান থাকে। একজন রাজনীতিবিদ হিসেবে আমি যেটা বলবো, রাজনীতি যারা করেন ভাই ফোন দে, অবশ্যই তাদেরকে এই বাংলাদেশের যে জনগণের যে মানবতার যে সেবা, তাদের দুঃখ, তাদের আনন্দে, তাদের বিপদ আপদে পাশে থেকে তাদেরকে মন থেকে যে একটা ভালোবাসা বা একটা সেবা দানকারী, সেটি হলো একজন রাজনীতির প্রকৃত রাজনীতিবিদের কর্ম বা উদ্দেশ্য থাকা উচিত বলে আমি মনে করি। আর একজন রাজনীতিবিদই পারে সুষ্ঠু ধারায় রাজনীতি করে একটি দেশকে ভালো একটি অবস্থানে নিয়ে যেতে। যেমন আমাদের দেশে যেটি হয় সেটি হলো, আমাদের দেশের রাজনীতিবিদরা যেটা করে, তারা ক্ষমতার লোভে রাজনীতি করে। তারা রাজনীতিতে গেলে, তারা রাজনীতির একটা পর্যায়ে একটা লেভেলে গেলে তারা কিন্তু মন্ত্রী হয়ে যায়, কেউ এমপি হয়ে যায়। এই যে আমাদের যে সংসদ, পবিত্র একটি স্থান যেখানে আইন তৈরি হয়, সেই আইন প্রণেতা হিসেবে সে সংসদে যায়। সংসদে যাওয়ার পরে সাধারণ জনগণের যে ভোটে নির্বাচিত হয়ে তারা সংসদে গিয়েছে, এই কথাটা তারা ভুলে যায়। ভুলে গিয়ে কি করে, এই রাজনীতিবিদ হিসেবে তারা রাজনীতি, অন্যান্য রাজনীতিবিদদের কাছে তারা তাদেরকে, অন্যান্য রাজনীতিবিদদেরকে তারা কলঙ্কিত করে। যেমন রাজনীতিবিদ হয়ে সে কি করে, দেশকে ভালোবাসার ক্ষেত্রে, দেশকে ভালোবাসার যে একটা অবস্থান নিবে সেটি না নিয়ে তারা কি করে, তারা প্রচুর পরিমাণ অর্থ তাদের আখের গোছানোর চেষ্টা করে, এই আখেরটা গুছিয়ে তারা বিদেশে পাচার করে। তাহলে একটি রাজনীতিবিদ হিসেবে তাকে যে আখের গোছানো, তার যে স্বপ্ন থাকে, এই আখের গুছিয়ে সে বাংলাদেশের সম্পদ, জনগণের সম্পদ, দেশের সম্পদ বিদেশে লুটপাট করে, বিদেশে পাঠিয়ে দেয়, পাচার করে। তাহলে একজন শ্রমিক হিসেবে, একজন নাগরিক হিসেবে আমাদের বাংলাদেশের যথেষ্ট যথেষ্ট শ্রমজীবী মানুষ কষ্ট করে বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়। যে রেমিটেন্স, যে টাকা বাংলাদেশে আসে, সেই রেমিটেন্স, সেই রেমিটেন্সকে আবার স্যুট কোট প্যান্ট পরে, টাই পরিধান করে তারা দেশে পাচার করে। তাহলে একটি রাজনীতিবিদ হিসেবে যেটি আমি মনে করব, দেশে এমন একটি রাজনীতিবিদ বা রাজনীতি যারা করেন, তাদেরকে ফিউচারের জন্য বা বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, একজন প্রকৃত দেশপ্রেমিককে রাজনীতি করা উচিত আমি বলে এটাই মনে করি। এবং রাজনীতিবিদদেরকে অবশ্যই মানবতার সেবাকে নিজেকে উৎসর্গ করতে হবে। তার পিছুটান, তার আখের গোছানো, তার অর্থ লুটপাট, তার টাকা ইনকাম করে বিদেশে পাঠাবে, এই ধরনের কোনো ব্যক্তিকে রাজনীতিতে না আসাই সর্বশ্রেষ্ঠ বলে মনে করব। যিনি রাজনীতিতে আসবেন, রাজনীতিতে আসা মানে তাকে জনগণের প্রতিনিধিত্ব হতে হবে, জনগণকে ভালোবাসতে হবে, এই দেশকে ভালোবাসতে হবে, দেশের মানচিত্রকে ভালোবাসতে হবে, নিজেকে উৎসর্গ করতে হবে জনগণের জন্য। তবেই জি, একজন আপনাকে রাজনীতিবিদ, অসংখ্য প্রকৃত ধন্যবাদ। রাজনীতিবিদ হিসেবে। আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে রাজনীতিবিদের আপনারা সংজ্ঞা দিলেন, রাজনীতি দেওয়া উচিত, কিন্তু আমরা যে যে আমার জন্মের পূর্বে বা পরও কিছু সময় বা তার আগে আমরা বাপদাদার কাছে শুনতাম যারা রাজনীতি করে তাদের বাড়ির সম্পত্তি, জায়গা, জমি দখল বিক্রি করে রাজনীতি করে। তারা রাজনীতি করে দেশ ও মানুষের জীবনের স্বার্থে। কিন্তু আমরা বর্তমান সময়ে যারা রাজনীতিবিদ দেখতেছি, যারা রাজনীতিতে আসে, তারা সম্পদ অর্জনের জন্য আসতেছে। এখানে একটা সম্পদের খনি মনে করতেছে। সেই সম্পদের খনিটা কেন মনে করতেছে, কেন এই অবৈধ সম্পদের অর্জনের জন্য এরা রাজনীতি করে, কেন ভালো মানুষ রাজনীতিতে আসে না, সেই জিনিসটা আমাকে খোলাখুলি বলবেন। শুরুতে সিদ্দিকুর রহমান সাহেবের কাছে আমি যাব, যে এই জিনিসটা উনি কিভাবে দেখেন। ধন্যবাদ আরিফ ভাই। বুখারী শরীফের একটি হাদিস, প্রথম হাদিসটা হলো ইন্নামা আমালু বিন্নিয়াত, অর্থাৎ
তার প্রত্যেকটা কাজকর্মই তার নিয়তের উপর নির্ভরশীল। এবং এই বুখারী শরীফের শেষ হাদিসটা হচ্ছে ইন্নামা আমাল বিল খাওয়াতে, শেষ ভালো যার সব ভালো তার। আমরা বাংলাদেশের রাজনীতিতে গভীরভাবে লক্ষ্য করছি, যারা রাজনীতিতে আসছেন তাদের নিয়তের উপর নির্ভর করছে তিনি আসলে রাষ্ট্রীয় খেদমত করবেন না নিজের খেদমত। আমরা যাদেরকে রাজনীতিতে উত্থান দেখছি তারা আসলে রাষ্ট্রীয় খেদমত করার সুযোগ পেয়ে তারা নিজেদের খেদমত করছে। এটা তাদের নিয়তের ভুল, এটা তাদের উদ্দেশ্যের মধ্যেই গরমিল রয়েছে। কারণ রাজনীতিটা জনগণের জন্য, জনগণের সেবার জন্য, রাষ্ট্রের সেবার জন্য। এখন রাজনীতি করতে এসে তারা অত্যন্ত তারা লোভী হয়ে পড়ে, তাদের নিজের বুদ্ধিমত্তাকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করে, তারা আখের গোছানোর প্রচেষ্টা করে, রাষ্ট্রীয় সম্পদ প্রস্রুপ করে, জনগণের হক নষ্ট করে। এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। রাজনীতিবিদের হওয়া উচিত, রাজনীতিতে আসলে আমরা আগের দিনে বাপ দাদার কাছে শুনেছি, আমরা কিছুটা দেখেওছি, আগে যারা রাজনীতি করেছেন তাদের বাবার সম্পত্তি, নিজের সম্পত্তি বিক্রি করে তারা রাজনীতি করেছেন, জনগণের সেবা করেছে। আর বর্তমানে প্রত্যেকেরই দেখছি তাদের উদ্দেশ্য একটাই, রাজনীতিটা তারা ব্যবসা হিসেবে গ্রহণ করেছে। কিন্তু রাজনীতি তো ব্যবসা হতে পারে না। একজন রাজনীতিবিদ হতে হবে সৎ, একজন রাজনীতিবিদ হতে হবে স্বচ্ছ, একজন রাজনীতিবিদ জনগণের জন্য তার জীবন বিলাইয়ে দেবে, একজন রাজনীতিবিদ জনগণের সেবা করবে, একজন রাজনীতিবিদ জনগণের হক আদায় করবে। কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে বাংলাদেশে দেখতে পাচ্ছি যারা বিগত দিনে ক্ষমতায় এসেছে তারা প্রত্যেকেই অল্প দিনের ব্যবধানে আঙ্গুল ফুলে কলা গাছ, অনেকেই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এটা রাজনীতির জন্য কাম্য নয়। এটা আমাদের বাংলাদেশের রাজনীতিতে তারা একটা কলঙ্ক অধ্যায়ের সূচনা করেছে। এটা নিষ্কৃতি হওয়া দরকার, এটা পরিসমাপ্তি হওয়া দরকার। আমি মনে করি একজন রাজনীতিবিদ, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তাকে প্রতিষ্ঠিত করতে হলে তার ব্যক্তি জীবনে সৎ হতে হবে, তার পারিবারিক জীবনে সৎ হতে হবে, তার পাড়া পাড়া মহল্লা, তার তার পরিবেশ, তার পারিপার্শ্বিক পরিবেশ, সব দিক থেকেই একটি আদর্শ গঠনের ব্রত নিয়েই তাকে রাজনীতি করতে হবে। তাহলেই ওই রাজনীতিবিদের দ্বারা দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, জনগণ উপকৃত হবে। আমি জি মনে করি তার পরিবারও উপকৃত হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই ঠিক একই প্রশ্ন জিলানী সাহেবকে আমরা করব, কিন্তু একটু ভিন্নতা আসবো যে আপনি এই সিদ্দিক রহমানের সাথে কতটুকু ঐকমত পোষণ করেন, এবং এই রাজনীতিবিদদের যে একটা সংস্কার প্রয়োজন সেটা কতটুকু প্রয়োজন সঙ্গে অ্যাড করলাম। জিলানী সাহেব। রাজনীতিবিদদেরকে অবশ্যই সংস্কার করতে হবে। যেমন আমি বলি, আমরা যারা রাজনীতি করছি, এই রাজনীতি করতে এসে স্বচ্ছ মানুষ অস্বচ্ছ হয়ে যায়। এখানে শুধুমাত্র যে রাজনীতিবিদই দায়িত্ব বা রাজনীতিবিদেরই কি শুধুমাত্র দায় ভার সেটি না। আমরা যারা রাজনীতি করছি বা করি, অবশ্যই স্বচ্ছ মনোভাব নিয়ে আসি, আমরা সরলতার সহিত আসি, আমরা জনগণের খেদমত করার জন্য আসি, রাষ্ট্রকে ভালো একটি দিক নির্দেশনা, একটি সুন্দর একটি আইন অবকাঠামো সবকিছু তৈরির জন্য আমরা রাজনীতিবিদরা আসি। কিন্তু এখানে আমরা রাজনীতি করতে এসে যে অঢেল টাকার মালিক হয়ে যায়, অঢেল সম্পত্তির মালিক হয়ে যায়, এখানে শুধু রাজনীতিবিদদেরকে কলঙ্ক বা দায়িত্ব নিলে হবে না, শুধু রাজনীতিবিদদেরকেই দোষারোপ করলে হবে না। বাংলাদেশের কালচারটা এমন একটি হয়ে গেছে যে রাজনীতিবিদই কয়দিন মাত্র রাজনীতি করে এসে হুট করে মনে করেন যে এলাকার জনগণের একটা জনপ্রিয়তা অর্জন করে, তার টাকা পয়সা থাকে, জনপ্রিয়তা অর্জন করে এই টাকা পয়সা দিয়ে। এরপরে যখন সে এমপি বা মন্ত্রী হয়ে যায়, তখন উনি ওনার স্বইচ্ছা মতো উনি রাজনীতি ঠিকই করতে চায়, ওনার স্বেচ্ছায় দায়িত্ব পালন করতে চায়। কিন্তু এখানে কিছু কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানিক
লোকজন, কিছু কিছু বড় ধরনের মানে কিছু দুষ্কারিকারী দুষ্কৃতিকা এসে একজন সৎ ব্যক্তিকে অসৎ বানিয়ে ফেলে। সৎ ব্যক্তি যতই যতই সে ভালো থাকুক, যতই সঠিকভাবে সে রাজনীতি করতে চাক, কিন্তু অসৎ কিছু ব্যক্তির দ্বারায়, কতিপয় কিছু ব্যক্তির দ্বারায় ওই সৎ ব্যক্তি, সৎ রাজনীতিবিদ কলঙ্কিত হয়ে যায়। কারণ ওই সৎ ব্যক্তির সঙ্গে যে ওই অসৎ ব্যক্তিগুলো আছে, ওই অসৎ ব্যক্তি যখন টাকা কামাই করে, তখন কিন্তু সৎ রাজনীতিবিদও কিন্তু অসৎ হয়ে যায়। এমন উদাহরণ বাংলাদেশে অরহ আছে, অনেক আছে, অনেক আছে, এটা উদাহরণও দিতে পারবো। এখন যেটি আপনি বলেছেন যে বাংলাদেশের বাংলাদেশের যে এই রাজনীতিবিদদের যেটি করণীয়, সেটি হলো কি, আমি যেটা বলবো, আবারও বলবো, সেটি হলো একজন স্বচ্ছ রাজনীতিবিদকে তাকে সবসময় চিন্তা করতে হবে এবং তার চেষ্টা থাকতে হবে জনগণের খেদমত করা এবং রাষ্ট্রকে কিভাবে উন্নয়ন করা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। রাষ্ট্রের ক্ষতি করে, জনগণের ক্ষতি করে একজন রাষ্ট্র রাষ্ট্রের ক্ষতি করে একজন রাজনীতিবিদ কখনো নিজের আখের গোছানো রাজনীতিবিদরা কখনো বড় হতে পারে না। তারা ওই যে কথাই বলে না, একটি গাছ যদি বেশি বাড়ে, একটু হাওয়াতে বা ঝড়ে ভেঙে পড়ে, আমাদের গ্রাম্য ভাষায় বলে বেশি বাড়লে ঝড়ে ভাঙে। তদ্রূপ কিছু কিছু রাজনীতিবিদ আছে, তারা অর্থ দ্বারাই উৎপত্তি হয় বা সৃষ্টি হয়, আবার এই অর্থ কামাই করে এমন একটি পর্যায়ে আসে, তার দুর্গন্ধ ছুটে যায়, সে দুর্নীতিবাজ, সে কলঙ্কিত হয়ে যায়। শেষ পর্যন্ত, শেষ অবধি নিজের জন্মদাতার, নিজের ভূমিষ্ঠ, নিজের মা বাবার, মানে তার স্ত্রী পুত্র পরিবার ছেড়ে, নিজের মাদারল্যান্ড ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে পরবাসী হতে হয়, বিদেশে আত্মগোপন করে থাকতে হয়। এই রাজনীতি তো দরকার নাই। এই রাজনীতিবিদদের কখনো, মানে আমি মনে করব, তাদের বেঁচে থাকার অধিকারটুকু খর্ব হয়ে যায়। তারা কেন এই বাংলার জনগণের কাছে এতই মানে কলঙ্কিত হয়ে যায়? এই রাজনীতি তো, রাজনীতির দরকার নেই, এই রাজনীতিবিদদেরকে রাজনীতি করার প্রয়োজন নাই আমি মনে করব। জি, রাজনীতি করতে গেলে আপনাকে নিজেকে ধন্যবাদ। স্বচ্ছতা রাখতে আমার হবে, সব আমার ভাবে পরবর্তী রাজনীতি যে করতে কথাটা হবে। বলতে চাচ্ছি, যে আপনারা মনে করছেন রাজনীতিবিদ, আমাদের একটা গল্প কথা আছে যে যা আহ, বাজার দর বা অফিসিয়াল যে কথা হয়, যে ওই ব্যক্তি ঘুষ খায় না। তো ওই ব্যক্তিকে নষ্ট করার জন্য বলা হয় কত খায় না, মানে হচ্ছে তার লিমিটেশনটা কত, কত হলে সে অ্যাকসেপ্ট করবে। তো রাজনীতিবিদ, আপনার কথায় বোঝা গেল রাজনীতিবিদদের জনগণ নষ্ট করে। আমার কাছে জনগণকে শিখাতে হবে যে রাজনীতিটা কিভাবে হবে। আপনি সংস্কারের কথা বললাম, আমরা সংস্কারের কথা বললাম, এই সংস্কার যদি আমরা করতে চাই, রাজনীতিবিদদের মধ্যে এমন কি সংস্কার করতে হবে যে রাজনীতিবিদ যে মনে করে উনি সমাজ সেবক, না সমাজ সেবক রাজনীতিবিদ হবে না, রাজনীতিবিদকে সমাজ সেবক হইতে হবে। আপনি কোনটা মনে করেন? শুরুতে আমি জিলানী সাহেবের কাছে যাব। ধন্যবাদ। মহামূল্যবান একটি প্রশ্ন করেছেন, সেটি সঠিক অ্যান্সার আশা করি আমি দিতে পারছি বা উত্থাপন করছি। সেটি হলো কি, একটি রাজনীতিবিদকে অবশ্যই তাকে আগে স্বচ্ছ হতে হবে, এবং এই স্বচ্ছতা, এই স্বচ্ছতা তাকে নিজেকে ধরে রাখতে হবে। আর অসৎ কিছু ব্যক্তি আছে তাকে নষ্ট করার জন্য। আর আরেকটি আপনি কি প্রশ্ন যেন করলেন? যে সমাজ সেবক কি রাজনীতিবিদ, না রাজনীতিবিদ সমাজ সেবক, কোনটা হবে আগে? সুন্দর। রাজনীতিতে সংস্কার করতে হবে, এইটি আমি মনে করি। রাজনীতি যে সংস্কারের প্রশ্ন আসলে আগে সর্বপ্রথম দেখতে হবে যে রাজনীতিবিদ রাজনীতি করছে বর্তমানে দেশের জন্য, জনগণের জন্য, এবং জনগণকে দেখতে হবে এই রাজনীতিবিদটা বা এই লিডার পার্সনটা কোথায় থেকে আসছে। সে ব্যবসায়ী ঘর থেকে আসছে, সে স্টুডেন্ট থেকে আসছে, না সে মাঠ পর্যায় থেকে রাজনীতি আসছে। আমি রাজনীতির সংস্কার বলতে যেটা বুঝাবো সেটি হলো কি, একজন ব্যক্তিকে মাঠ পর্যায় থেকে যে রাজনীতি করে আসছে, দীর্ঘ টাইমে রাজনীতি করে আসছে, জনগণের খেদমত করে আসছে, তাকেই আমি রাজনীতিবিদ হিসেবে বিভিন্ন জায়গায় মনে করেন যে প্রতিদ্বন্দ্বী করার জন্য আমি এইটা বলবো যে সংস্কার করতে হবে রাজনীতিবিদদেরকে। এই সংস্কারে যেন হঠাৎ করে কেউ রাজনীতিতে এসে আঙুল ফুলে কলা গাছ হয়েছে আর তাকেই নমিনেশন দিয়ে দিল, তাকে চেয়ারম্যান মেম্বার প্রতিদ্বন্দ্বিতা করতে দিল, এমন ধরনের হলে তো এই দেশের যে কালচারটা হচ্ছে এইভাবে জি, চলতেই থাকবে। আপনাকে ধন্যবাদ, এই আপনাকে রাজনীতি অসংখ্য ধন্যবাদ। আমি সেম প্রশ্নটা, একই প্রশ্ন সিদ্দিক রহমান সাহেবের কাছে যাব।
সিদ্দিকুর রহমান, আপনি কি মনে করেন সমাজসেবককে রাজনীতিবিদ হবে না, না রাজনীতিবিদকে সমাজসেবক হতে, কোনটা আগে? এবং আপনি এই সংস্কারটা কিভাবে করবেন? রাজনীতিতে সংস্কার এটা অত্যন্ত জরুরি। আমি মনে করি আমাদের দেশীয় যে আইন প্রয়োগ সংস্থা রয়েছে, যেমন আমরা রাজনীতিতে যখন আমরা মনোনয়ন দাখিল করি, সেখানে আমাদের হলফনামায় প্রতিটা বিষয় স্বচ্ছভাবে, আমরা আয়নায় যেরকম নিজের মুখ দেখতে পারি, তেমনি আপনার হলফনামা, আপনার সকল কিছু আয়নার মতন সুস্পষ্ট দেখাবে। আমরা হলফনামায় দেখি কোনো কোনো রাজনীতিবিদ হাজার কোটি টাকা হলেও সে উল্লেখ করে তার একটা ঘড়ি আছে, একটা আংটি আছে, একটা মোবাইল আছে, বোর গায়ে গলায় একটা চেন আছে, তার ব্যাংকে 25,000 টাকা আছে, আর কোনো টাকা পয়সা নাই। তার মতন এতিম, তার মতন গরিব, তার মতন আহ, মানে কি বলবো এটা, যে আর কেউ নাই। অথচ তিনি কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক। এই হ্যাঁ, যে তার স্ত্রীর অ্যাকাউন্টে তো হলফনামা আছে তিনি দাখিল কোটি টাকা করলেন। আছে, তার স্ত্রীর অ্যাকাউন্টে কোটি টাকা আছে, এটা কি করে বলছেন? জি, জি ভাই, আমি বলছি এই যে তার যে হলফনামা দাখিল করলো, এটা দেখার দায়িত্ব কার? যিনি অবশ্যই প্রশাসনের। এমপি নির্বাচিত হলেন, যেটাই হোক নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পর হলফনামায় কি উল্লেখ ছিল? হলফনামা যেটা উল্লেখ ছিল, 5 বছর পরে তার দ্বিগুণ অর্থ সম্পদ বাড়লো কেন? এটা যদি সঠিকভাবে মূল্যায়ন করা হতো এবং সঠিকভাবে যদি তাদের আইনের আওতায় আনা হতো, আমার মনে হয় যে কোনো রাজনীতিবিদ অন্যায় করার দুঃসাহস আর পেত না। না, এখানে সেই দেখেন, ক্ষেত্রে আমি একটা কথা বলি, আপনি এটা আপনাকে সুযোগ দিচ্ছি, যে আপনি যেটা বলে দ্বিগুণ, জি, আমরা তো দ্বিগুণ দেখি না, দেখি 50 গুণ, 100 গুণ, 1000 গুণ হয়। দ্বিগুণ হওয়া তো স্বাভাবিক, 5 বছরের ক্ষমতা থাকলে দ্বিগুণ না, হওয়াটা স্বাভাবিক, 5 টাকা 10 টাকা না, হবে। তো 5 টাকা ঠিক আছে, কখন পাঁচ আপনার কোটি কথার টাকা সাথে হয়ে আমি যায়? একমত। এটা আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে 1,000 গুণও আমরা দেখতে পেয়েছি, রিপোর্টে এসেছে। অতএব রাজনীতিবিদকে শুধু তার নিজের স্বচ্ছতা থাকলে হবে না, তাকে দেশের যে আইন কাঠামো, এটাকে তার সঠিক প্রয়োগ করতে হবে। হলফনামায় যেটা উল্লেখ করবে, তার 5 বছরে সর্বোচ্চ 1 গুণ অথবা দ্বিগুণ বৃদ্ধি পাইতে পারে, এর বেশি পাইতে পারে না। একজন রাজনীতিবিদ তিনি ব্যবসাও করেন, তিনি ব্যবসায়ী হতে পারেন। একজন রাজনীতিবিদ শিল্পপতি হইতে পারেন। একজন রাজনীতিবিদ কৃষিকাজও করতে পারেন। একজন রাজনীতিবিদ মৎস্য চাষও করতে পারেন। মানে এক কথায় তিনি অনেক কর্মই করতে পারেন, কিন্তু সেটাও স্বচ্ছতার মধ্যে আসতে হবে। সে বাৎসরিক ইনকাম ট্যাক্স প্রদান করেন কিনা, তার কত আয়, এবং বাৎসরিক ইনকাম ট্যাক্স তিনি ফাঁকি দিচ্ছেন কিনা, জনগণের হক নষ্ট করছেন কিনা, এবং তার যে আয়ের যে সঙ্গতি, এটার থেকে তার দ্বিগুণ হচ্ছে কিনা, এটা সবকিছু যদি দেখভাল করে আইনের আওতায় আনা যায় এবং যদি তা সঠিকভাবে প্রয়োগ করা হয়, তাহলে আমার মনে হয় যে ওই রাজনীতিবিদ দ্বারা কোনো অন্যায় কাজ করা সম্ভব নয়। জি। এজন্য প্রথমেই রাজনীতিবিদদের সংস্কার প্রয়োজন আছে। যেমন রাষ্ট্রীয় সংস্কার দরকার, তেমন রাজনীতিতে সংস্কার দরকার, তেমনি আইনের সংস্কার দরকার, তেমন নির্বাচন সংস্কার দরকার, নির্বাচন কমিশনের সংস্কার দরকার। যে আপনাকে যেন, আপনার দুজনের কাছে একই প্রশ্ন, একটা প্রশ্ন যাবে এবার, যে আমরা যারা এমপি ইলেকশন করে নির্বাচিত হন, আমি অনেক অনেক সময় এমপি ইলেকশনের সাথে ওই নির্বাচিতদের হলফনামাগুলো আমরা পড়েছি। বেশিরভাগ প্রায় 80 থেকে 90%ই মৎস্য ব্যবসায়ী, কিন্তু বাস্তবে অর্থ কারো মাছের খামার নাই। এটার একটা আইনের ফাঁক আছে। মাছের ব্যবসায়ীরা একদিনে কোটি টাকার মালিক হইতে পারে, যে আমি তো পোনা ছাড়ছি, আমার পোনার পুকুরে এই পোনা থেকে এই বাচ্চা হইতে 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 ডিম হইতে হইতে একটা মাছে 1000 ডিম ছাড়ে। ওই ডিম থেকে 1000 মাছ হইছে, এবং 1000 মাছের দাম আমি ছাড়ছিলাম 2 টাকা, এখন তো 2000 কোটি টাকা হয়ে গেছে। এই মৎস্য ব্যবসায়ী যে এই যে কর ফাঁকি, এই মৎস্য ব্যবসায়ী হওয়া, এই যে হলফনামা এই জিনিসটা উল্লেখ করা, এই জিনিসটাকে আপনারা কিভাবে দেখতেছেন, যে এই যে
শুভঙ্করে ফাঁকি দিচ্ছে, এই ফাঁকিটা কিভাবে হয়? শুরুতে সিদ্দিক রহমান বলবেন, এরপরে লায়ন আব্দুল কাদের জিলানী। জি, সিদ্দিক ভাই। প্রয়োজনীয় কৌশল অবলম্বন করে, আরবিতে একটা প্রবাদ আছে, তার বাংলা অর্থ আমি বললাম, প্রয়োজনীয় কৌশল অবলম্বন করে। রাজনীতিবিদরা তাদের প্রয়োজনে যে কোনো কৌশল অবলম্বন করে। এটা শুভঙ্করের ফাঁকি। কারণ মৎস্য চাষে তাদের যে ভ্যাট ট্যাক্স দেওয়া যেটাকে বলি, এটা অত্যন্ত সীমিত। তারা এই পথটাই বেছে নেয় একদম এবং নাই, এখানে একদম আপনি নাই, সীমিত মানে একদম নীল। দিতেই হয় না, মনে করি নেই। যার কারণে তারা এটাই বেছে নেয় এবং তারা দেখেন, দেখবেন যে এই রাজনীতিবিদরাই তারা অন্য অন্য পথে দ্বিগুণ আয় করছে, 4 গুণ আয় করছে, 10 গুণ আয় করছে, অথচ শুভঙ্কর ফাঁকি দেওয়ার জন্য তারা এই মৎস্য চাষের বিষয়টি উল্লেখ করে। এটা জি, এটা ধন্যবাদ। সম্পূর্ণ একটা কৌশল, জি। অপকৌশল আমি এটা মনে করি। কিন্তু হুম। এইগুলো আপনার অত্যন্ত আইনের প্রয়োগটা অত্যন্ত সূক্ষ্মভাবে হওয়া দরকার, যাতে তাহলে আমরা বলতেছি চুলচেরা এখানে বিশ্লেষণ আইনের করে সংস্কার হওয়া দরকার, এই তো? জি, লায়ন আব্দুল প্রধান কাদের আইনের জিলানী ভাই। সংস্কার হওয়া দরকার। জি। সেটা বাংলাদেশের নির্বাচন আইন থেকে শুরু করে যত প্রকার আইন আছে সবগুলো সংস্কার হওয়া জরুরি বলে আমি মনে করি। জি, জিলানী ভাই। ধন্যবাদ। আমার সহযোগী সুন্দর অ্যান্সার দিয়েছে। এবার আমি বলবো, সেটি হলো কি, একজন এমপি সব সময় হলফনামা তো দিয়েছে বা দেয়, বা আপনি যেটা বলছেন তারা মৎস্য ব্যবসায়ী হিসেবে দেখায় জনগণকে। আমি এইটি আপনার সাথে এটা যোগ শুভং, করি, আপনি যোগ করে আপনি সুযোগ হবে। যোগটা হচ্ছে আমাদের সাবেক ফেসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও মৎস্যজীবী হিসাবে তার হলফনামায় উল্লেখ আছে। আসলে কি উনি কি ওকে, মৎস্যজীবী, জীবী? না জি, উনি এখন তো আপনি বলুন। মৎস্যজীবী না। আমি শুরু করি আপনার না না, কথার আরিফ ভাই, উত্তরটা দিতে। আরিফ ভাই প্লিজ, আরিফ ভাই প্লিজ, আমি একটু 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 শেয়ার করি। সেটা হলো যে গণভবনে বসে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মিডিয়াতে পুকুর পাড়ে বসে বড়শি নিয়ে উনি নিয়মিত মাছ ধরতেন। সেই দিক থেকে হয়তো বলতেও পারেন যে উনি মৎস্যজীবী। না, ওনার গোপালগঞ্জে ধন্যবাদ। মৎস্যের খামার আছে, সেটা উল্লেখ করা হয়েছে। আমি কইলাম সেই জিনিসটাই বুঝছি, ভাই ধর্মের আমি, সঙ্গী পারাই। আপনি আরিফ সাহেব, আরিফ সাহেব, আমি আপনাকে ক্লিয়ার বলছি, একজন রাজনীতি দিয়ে তারা কিভাবে মানে স্বচ্ছতা দেখতে পায় আমি বলি আপনাকে। এই রাজনীতিবিদরা যে হলফনামায় মৎস্য ব্যবসায়ী দেয়, এটার প্রধান প্রধান কারণটি হলো কি, একজন এলাকার প্রতিনিধি হিসেবে একজন এমপি প্রত্যেকটা জেলা এবং উপজেলাতে প্রত্যেকটা ইউনিয়নে সরকারি কিছু খাস জমি থাকে। এই সরকারি খাস জমিতে কিছু পুকুর আছে, পুকুর পুকুর জলাশয় বা খাস জমি নিয়ে এমপিরা তাদের তাদের যে ভূমির যে একটা রাজস্ব কর ফাঁকি দেওয়া, এটা যৎ সামান্য বাৎসরিক একটি অ্যামাউন্ট দিয়ে সরকারের কাছে ওই জমিগুলা লিজ নেয়, নিয়ে পুকুর কেটে পুকুর বানায়। আবার অনেক বড় বড় পুকুর, যেটা জলাশয়, নদী, দিঘি, এগুলা টেন্ডারের মাধ্যমে খুব সামান্য কিছু টাকা দিয়ে ওনারা 2 বছর 3 বছর বা প্রত্যেক বছরে একটি, এটা উপজেলা পর্যায়ে ইউনো সাহেবের থেকে তারা একটি উপজেলা, 2টি বা 3টি উপজেলা নিয়ে একটি করে আসন হয়। অনেক জায়গায় একটি উপজেলা নিয়ে একটা এমপির আসন, যেমন আমার হলো 2টি উপজেলা নিয়ে একটি আসন। আমার এলাকায় 2টি উপজেলায় যে 147টি পুকুর দিঘি আছে, এইটি বিগত এমপি যে যে কাজগুলো করে আসছে দেশ স্বাধীনের পরে, তারা বিশিষ্ট ব্যবসায়ী, যারা পুরাতন ব্যবসায়ী, আমার শ্বশুরজি হলো মৎস্য ব্যবসায়ী, এবং আমার শ্বশুরজিকে এরশাদ সাহেব গোল্ডেন দিচ্ছে, গোল্ডেন মেডেল দিয়েছে, স্বর্ণের মেডেল দিয়েছে, পুরস্কার প্রাপ্ত, জাতীয় পুরস্কার প্রাপ্ত। বাংলাদেশের মধ্যে 3য় অবস্থান আমার শ্বশুর আব্দুল সামাদ, বগুড়া জেলার আদমদীঘি উপজেলার। তো আমি জানি, যেটি বলছি সেটি হলো কি, প্রকৃত ব্যবসায়ীরা এই পুকুর জলাশয় পায় না। এমপি টিএনওকে বলে এই টেন্ডার বা এটা যেন আমার নামে হয় বা আমার বোন নামে হয় বা আমার ভাতিজার নামে হয়, এই টেন্ডার করে যৎসামান্য টাকা দিয়ে পুকুরগুলো নেয়, নিয়ে ওই যে আপনি বললেন না, একটি মাছ ডিম ডিম যখন ছেড়ে দেয়, একটি ডিম থেকে মনে করেন লক্ষ লক্ষ রেণু আসে। ওই লক্ষ লক্ষ রেণু থেকে একটি রেণুর দাম যদি 5 টাকা হয় বা 10 টাকা হয়, টাকাটা যেভাবে দ্বিগুণ হয়, ওই মৎস্য ব্যবসায়ী এমপি বা মন্ত্রীরা
বাংলাদেশের জনগণের টাকা লুটপাট করে ওই টাকাটা মৎস্য ব্যবসায়ীদের মধ্যে মাছের রেণুপোনার মতো ওইভাবে দেখাইতে সক্ষম হয়, এবং এই কর ফাঁকি দিতে তাদের অনেক সুবিধা হয়। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা বাংলাদেশের 300 আসনের প্রত্যেকটা এমপি এলাকার থেকে কিরণো দ্বারা, ভূমি কর্মকর্তাদের দ্বারা যৎসামান্য করের টাকা দিয়ে, সরকারি একটা নির্দিষ্ট ফি দিয়ে তারা জমিগুলা নিয়ে নেয়, পুকুর নেয়, জলাশয় নেয়, নিয়ে তারা মৎস্য ব্যবসায়ী করে। আর এই মৎস্য ব্যবসায়ী থেকে কোটি কোটি টাকা দেখায়। এই 300 এমপির যে সূত্র মৎস্য ব্যবসায়ী, এইটাই সাবেক খুনি হাসিনা ওই মৎস্য ব্যবসায়ী হিসেবে তার তার গণভবনে বসে সামান্য ক্যানেলে, সামান্য একটি জলাশয়ে কিছু মাছ ছেড়ে দিয়ে উনি হুইল দিয়ে মাছ ধরে আর বলে আমি মৎস্য ব্যবসায়ী। উনি মৎস্য ব্যবসায়ী না, উনার উনার ছত্রছায়ায় যত এমপি থাকে বাংলাদেশের সবাই, সব এমপি কে বলে আমি মৎস্য ব্যবসায়ী করি, যে তোমরা আমার এমপি, তোমরা কেন মৎস্য ব্যবসায়ী করবে না? এটা বলতে পারে না তো তোমরা চুরি করো। মৎস্য ব্যবসায়ী উনি বলে, আর সবাই এমপিদেরকে বলে তোমরা মৎস্য ব্যবসা করো, তোমরাও চুরি করো, তোমরাও দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করো। এই হলো এমপিদের মৎস্য। আমাদের আলোচনা চলবেই, আলোচনা চলবেই আমাদের টিটু টুডেস ফোরাম থেকে, এবং আমরা নিয়মিত এই প্রোগ্রাম করতে করতে থাকবো, রাজনীতির সংস্কার ও ভবিষ্যতের বাংলাদেশ। আমাদের সময় সংক্ষিপ্ত। আমি সর্বশেষ আগামীর বাংলাদেশ আমরা কি মূলে দেখতে চাই, এটা নিয়ে আরো আলোচনা হবে। আমাদের অতিথি, নতুন নতুন অতিথি আসবে, আপনারাও থাকবেন আমাদের সাথে। সর্বশেষ আহ আগামী ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে আপনার সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের কাছে শুনবো। শুরুতে লায়ন আব্দুল কাদের জিলানী, আপনি সংক্ষিপ্ত আকারে ভবিষ্যতের বাংলাদেশের রূপরেখায় কিছু বলবেন। ধন্যবাদ। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমাদের যেটি করতে হবে সেটি হলো কি, আমরা 53 বছর পরে 5ই আগস্ট যে নতুন বাংলা পেয়েছি, এই নতুন বাংলা ছাত্র জনতা, শ্রমজীবী মানুষদের প্রাণের বিনিময়ে পেয়েছি। 5ই আগস্টের পরে দীর্ঘ 17 বছর পরে খুনি হাসিনার কাছ থেকে আমরা যেভাবে সবল দিয়ে আমাদের বিজয় অর্জন করেছি, এই বিজয়কে, বাংলাদেশকে সুন্দর একটি প্রতিষ্ঠানে, সুন্দর একটি দেশকে, সুন্দর একটি রাষ্ট্রে পরিণত করতে গেলে আমাদের রাজনীতিবিদদেরকে বিনির্মাণে যা করতে হবে সেটি হলো কি, আগে সংস্কার করতে হবে। সংস্কার যেমন আইনের সংস্কার, নির্বাচনের সংস্কার, প্রশাসনের সংস্কার, সবকিছু সংস্কার। তার আগে যেটি সংস্কার করতে হবে সেটি হলো প্রত্যেকটা রাজনীতিবিদের অন্তরকে সংস্কার করতে হবে। যতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদের অন্তর সংস্কার না হবে, যতক্ষণ পর্যন্ত এই দেশের কোনো দিনও, এই যতই সংস্কার সংস্কার মনে করেন, ততদিনে আমরা কোথাও ভালো একটি পর্যায়ে যেতে পারবো না। এই সংস্কার করতে হবে, যেমন নিজেদেরকে, রাজনীতিবিদদেরকে, ওই রকম রাষ্ট্রকে সংস্কার করতে হবে। আর এই রাষ্ট্রকে সংস্কার করতে গেলে আমরা 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে ধরে রাখতে গেলে আমাদের সংস্কার বাধ্যতামূলক করতে হবে। এবং এই সংস্কারের পাশাপাশি আমাদের বাংলাদেশের যে জনগণের এখন যে চাহিদা, 20 কোটি জনগণের, সেটি হলো কি, আগামীতে যেন কোনো অবস্থাতে কোনোভাবে বাংলাদেশ বিনির্মাণ করতে গিয়ে যেন আবার সেই দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী এবং মনে করেন যে সেই ফ্যাসিস্ট সরকারের বদলে নতুন কোনো ফ্যাসিস্ট এই বাংলাদেশে না আসতে পারে, উত্থান না হতে পারে, সেদিকে আমাদের সজাগ রাখতে হবে। এবং সুন্দর বাংলাদেশ করতে গেলে অবশ্যই সংস্কার করে আগামীতে জাতীয় নির্বাচনের দিন তারিখ, রোডম্যাপ ঘোষণা করতে হবে। সেটি যদি আরো 2-1 বছর লাগে তা তো আমাদের আপত্তি নাই। ঘটনা হলো, আমি একজন রাজনীতিবিদ হিসেবে বলবো যে সংস্কার আমরা চাচ্ছি, আমাদের জনগণের প্রাণের দাবি, সেই সংস্কারটা অবশ্যই করতে হবে। সেই সংস্কার করার পরে বাংলাদেশে একটি সুন্দর সুস্থ নির্বাচন করতে হবে, এবং এটি আমাদের সকলের প্রাণের দাবি হওয়া উচিত। বাংলাদেশ বিনির্মাণ করতে গেলে 5ই আগস্টে যে শহীদ হয়েছে তাদের রক্তেরকে, তাদের শহীদের মূল্যায়ন করতে গেলে আমাদের সংস্কার বাধ্যতামূলক, এবং এই সংস্কার দিয়েই আমরা আগামীতে বাংলাদেশকে বিনির্মাণ করে বাংলাদেশকে উচ্চ রাষ্ট্রে পরিণত করতে পারবো, বাংলাদেশকে ভালোবাসতে পারবো। এবং সকলের একটি কথাই উচ্চ পাক্ষে বলতে হবে, মনে রাখতে হবে, এই বাংলাদেশ কারো বাবার সম্পত্তি না, এই বাংলাদেশ কারো স্বামীর সম্পত্তি না, এই বাংলাদেশ 18 কোটি 20 কোটি জনগণের বাংলাদেশ, এই বাংলাদেশ আমার আপনার সকলের বাংলাদেশ। এই বাংলাদেশকে ধন্যবাদ। আমাদের সবাই সংক্ষিপ্ত থাকার কারণে আমরা সিদ্দিক রহমান সাহেবের কাছে যাব। জি সিদ্দিক ভাই। জি ধন্যবাদ লায়ন আব্দুল কাদের ভাইকে, সুন্দর উপস্থাপনা, সুন্দর বক্তব্য দিতে পারেন। আরিফ ভাই, জি
জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধ, উদার গণতন্ত্র, সম্প্রীতির বাংলাদেশ, এটা আমাদের একমাত্র লক্ষ্য। আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদের আগামী প্রজন্মকে একটি চারিত্রিক গুণাবলীতে বলীয়ান হয়ে একটি আদর্শ জাতি গঠনে জাতি ধর্ম নির্বিশেষে, সকল দল মত নির্বিশেষে সকল রাজনীতিবিদ একত্রিত হয়ে আগামী প্রজন্মকে আমরা যদি সঠিকভাবে আদর্শগতভাবে চারিত্রিক গঠন গঠন করে যদি একটি সুন্দর জাতি গঠন করতে পারি এবং আমাদের সকল ক্ষেত্রে, সকল মিনিস্ট্রি, সকল অধিদপ্তর, সকল ক্ষেত্রে যদি দাবিদার মুক্ত করতে পারি, তাহলেই আগামী বাংলাদেশ হবে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ। সেখানে কোনো সেখানে কোনো সুদ ঘুষ থাকবে না, সেখানে কোনো আইনের অপব্যবহার থাকবে না, সেখানে ক্ষমতার অপব্যবহার থাকবে না, সেখানে প্রতিহিংসার রাজনীতি থাকবে না, সেখানে সহ অবস্থানের রাজনীতি থাকবে। প্রতিহিংসা মুক্ত রাজনীতি করতে হবে। তাহলেই আমরা আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ জাতিকে উপহার দিতে পারবো। সবাইকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ যে জানিয়ে আমি আপনাদেরকে আমার সবাইকে কথা শেষ ধন্যবাদ করছি। জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত রাহমাতুল্লাহি। দর্শক, টিটু টুডেজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন এবং প্রতিদিন এক নতুন নতুন পর্বে নতুন নতুন অতিথির সাথে আপনারা পরিচিত হন। আমাদের আগামীর বাংলাদেশ হোক সুখী, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।